পুরুষ ছাড়াই গর্ভবতী হচ্ছে নারী কয়েদিরা। একটা জেল যেখানে শাস্তি মানে শুধু কারাবাস নয়, বরং নির্যাতন, ভয় আর নিকষ অন্ধকারে ডুবে থাকা এক অভিশপ্ত জীবন। আর সেই অন্ধকারের মাঝে স্বেচ্ছায় পা রাখে একজন নারী। অনাগত এক সন্তানকে গর্ভে নিয়ে শুরু হয় এক কঠিন যাত্রা। সে কোনো অপরাধী নয়, তিনি একজন অনুসন্ধানী সাংবাদিক, সত্য খুঁজতে বের হওয়া এক যোদ্ধা। তার শরীরে ক্ষত, তবু চোখে কোনো ভয় নেই, মনে জ্বলছে লড়াইয়ের আগুন। এই লড়াই জেলের ভেতরে চলা এক ভয়ঙ্কর চক্রের বিরুদ্ধে, এমন এক চক্র যার সত্য প্রকাশ পেলে কেঁপে উঠবে পুরো শহর। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ অনুসন্ধানের কথা। সাসপেন্স ট্রেলারে ভরপুর এই সিরিজটির শেষের চমক আপনাকে একদম চমকে দেবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের অনুসন্ধান। গল্পের শুরুতেই দেখা যায় গাড়ি ভর্তি ১৬ জন নারী কয়েদিকে রূপপুর কারাগারে আনা হয়। এদের মধ্যে একজন হচ্ছে অনুমিতা সেন। সে ছিল প্রেগনেন্ট। জেল ওয়ার্ডেন এক এক করে কয়েদিদের নাম ধরে ডেকে ডেকে এন্ট্রি করাচ্ছিল, কিন্তু সেদিকে অনুর কোনো খেয়াল ছিল না। আনমনে কিছু একটা ভাবছিল সে, তাই জেল ওয়ার্ডের যখন তার নাম ধরে ডাকে সে শুনতে পায় না। এতে বিরক্ত হয়ে এই কনস্টেবল অনুকে থাপ্পড় মেরে ফেলে আর তাকে নোংরা ভাষায় গালাগালি করে। অনুকে দেখে বোঝা যায় সে খুব ভদ্র ফ্যামিলির মেয়ে। তাহলে প্রেগনেন্ট অবস্থায় তাকে কেনই জেলে আসতে হলো? কি এমন অপরাধ করেছিল সে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। অনুমিতা একজন সাংবাদিক। স্টুডিওতে কাজ করার সময় তার সিনিয়র সজলদা তাকে ডেকে পাঠায়। অনু সজলদার কাছে এসে বসে। সজলদা বলে, তোমার মতো পাখা গজিয়েছে তাই না, তাই এখন তোমাকে জেলে যেতে হবে। নারায়ণ সান্যালের একটা ইন্টারভিউ নিতে হবে। তিনি দুর্নীতি দায়ের অভিযোগে জেলে রয়েছেন। ইনফ্যাক্ট উনি ইন্টারভিউ নিতে তোর কথাই উল্লেখ করেছে। আসলে লাস্ট মান্থে সিএম এর যে ইন্টারভিউ করেছিলে, ওটা দেখে উনি খুব ইমপ্রেস হয়েছে। আমি সুপারের সাথে কথা বলেছি। জেলের মধ্যে গেলে ক্যামেরা আর মোবাইলের পারমিশন দরকার। এই হচ্ছে তার কাগজ। যাই করবি সাবধানে করবি। রাত হয়ে গিয়েছে। অনু তার হবু হাজব্যান্ড অর্ণবের সাথে কথা বলছে। আসলে আরেক মাস পরই তাদের বিয়ে। শপিং করা, বিয়ের প্ল্যানিং করা, অনেক আলোচনাই তো রয়েছে তাদের। পরদিন সকালে ওই সহকর্মীকে নিয়ে অনু জেলখানায় চলে আসে এবং নিজের পরিচয় দিয়ে জেলে ঢোকার অনুমতি নিয়ে নেয়। বর্তমানে দেখা যায় ইতস্তত হয়ে অনু একটা কোণে ঢুকে পড়েছে। একজন কনস্টেবল বলে, দ্রুত সব পোশাক আশাক খুলে ফেলো। অনু বলে, আমি প্রেগনেন্ট, আমি জামা কাপড় খুলতে পারবো না। কনস্টেবলের কথা শুনে নিজের হাত দিয়ে অনুর কাপড় টেনে ছিঁড়ে ফেলে। এমন পরিস্থিতির জন্য অনু লজ্জায় শেষ হয়ে যায়। আর অনুর পরিস্থিতি দেখে সকল কনস্টেবল খুশিতে মেতে ওঠে। কিছুক্ষণ পর অনুর পুরো বডি চেক আপ করা হয়। যে চেক আপগুলো কষ্ট অনু সহ্য করতে পারছিল না। অতীতে দেখা যায় অনুদের সহকর্মী রূপুর কালেকশনের সুপার অফিসার ভিক্টরের রুমে চলে এসেছে। তারা নিজেদের মধ্যে সাক্ষাৎকার করে। এরপরে তারা নারায়ণ সান্যালের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে একজন মহিলা চিৎকার করে এসে ভিক্টরের পা জড়িয়ে ধরে বলে, স্যার আমি কনসিভ করেছি, প্লিজ স্যার, আমি বাচ্চাটাকে নষ্ট করতে চাই না। সে বলে, দিদি তুমি তো একটা মেয়ে, তুমি তো আমার কষ্টটা বুঝবে দিদি। এই মুহূর্তে মহিলা কনস্টেবল এসে মেয়েটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। অনু আতঙ্কিত হয়ে বলে, উনি প্রেগনেন্ট। ভিক্টর বলে, উনি প্যারোলে যায় আর প্রেগনেন্ট হয়ে চলে আসে, বাচ্চাটা রাখা যায়, তবে ওর ক্ষেত্রে হয়তো এত ঝামেলা রয়েছে। এ ব্যাপারে আপনাকে পরে খুলে বলবো। এই হচ্ছে নারায়ণ সান্যাল। একটা পাখি আহত হওয়ার কারণে এই সযত্নে পাখিটা ট্রিটমেন্ট করছে। এতক্ষণে অনু সে দূর থেকে এসব দেখছে। ভিক্টর অনু আর নারায়ণের সাক্ষাৎকার করিয়ে দেয়। নারায়ণ বলে, আপনি কিছু মনে না করলে আগামীকালও আসতে পারবেন। আসলে আজকে আমার মনটা খুব খারাপ। মানুষ তো কবেই বিষাক্ত হয়ে গিয়েছে, শুধু এখন পরিবেশ পাখিগুলোর বাকি রয়েছে। পরবর্তীতে অনু সহকর্মীকে নিয়ে ফিরে আসে। সহকর্মী বলে, এই নারায়ণ সান্যাল অদ্ভুত মানুষ তাই না দিদি? একটা পাখির জন্য যে এতটা কষ্ট পায়, সে কি করে জেলে থাকতে পারে? অনু বলে, শোন, দুঃখ দুই প্রকার হয়, সত্যিকারের দুঃখ আর মিথ্যা দুঃখ। এখন নারায়ণ সান্যালের কোনো দুঃখ ছিল তা তো আমরা বলতে পারবো না। এই রে, একটা জিনিস তো ভুলে গিয়েছি। এই বলে আবারও ইউটার্ন নেয়। এরপর জেলে এসে একটা কনস্টেবলের হাতে কিছু টাকা দিয়ে বলে, একটু আগে যে মেয়েটি আমার পায়ে ধরল না, ওই মেয়েটির নাম কি? কনস্টেবল এদিক ওদিক তাকিয়ে অনুকে বলে, মেয়েটির নাম হচ্ছে ললিতা সান্যাল, ভারতনগরের কেস। এই মুহূর্তে কয়েদিদের রাতের খাবারের বেল পড়ে।
তাই কনস্টেবল আর কথা না বাড়িয়ে চলে যায়। বর্তমানে দেখা যায় কয়েদিরা খাবার নিচ্ছে, অনেকে ডিম, আলু সেদ্ধ, ডাল পাচ্ছে। তবে অদ্ভুতভাবে অনু খাবার নিতে আসলেই তাকে ভাত আর আলু সেদ্ধ দেয়। পরবর্তী মেয়েটিকেও সেম খাবার দিলে মেয়েটি বলে, আমাকে একটু ডিম সিদ্ধ দেবে। অনেকেই তো ডিম সিদ্ধ নিল। নিযুক্ত মহিলারা এক ধমক দিতেই মেয়েটি ভয়ে পিছিয়ে গেলে অনুর সাথে ধাক্কা লেগে অনুর খাবারটা নিচে পড়ে যায়। তাই অনু আবারও মহিলাদের কাছে খাবার চায়। তবে তাদের কথা, খাবার খেতে হলে মেঝেতে পড়ে থাকা খাবার তুলেই তাকে খেতে হবে। এখান থেকে আর কোনো খাবার পাওয়াই যাবে না। অনু বলে শুধু ভাত হলেও চলবে। মহিলাগুলো ভাত তো দেয় না, বরং বাপমা তুলে বাজে ধরনের গালিগালাজ করে। এই বিষয়টা সহ্য করতে না পেরে অনু রাগের মাথায় তার হাতে থাকা একটি প্লেট দিয়ে একজন মহিলাকে সজোরে আঘাত করে। এই বিষয়টা দেখে তাদের দলের বাকি মেম্বাররা অনুর উপর আক্রমণ করে বসে। নির্মমভাবে অনুকে মারা হয়। এই মুহূর্তে আম্বিজান নামের এক মহিলা সেই স্থানে চলে আসে, যাকে দেখে সকলে ভয় কাঁপতে শুরু করে। আমিজান এসে অনুর গলা চেপে ধরে জাগিয়ে তোলে। তখনই সেই মেয়েটি আমিজানের পা জড়িয়ে ধরে বলে, ওকে ছেড়ে দাও আমিজান। সিন কাট হয়ে যায়। দেখা যায় একটা বন্ধ ঘরে অনুকে ঝুলিয়ে রাখা হয়েছে। ভিক্টর সাহেব অনুকে বলে, আসতে না আসতে আম্বিজানের সাথে ঝামেলা বাঁধিয়ে ফেললেন। যাই হোক, আমাকে আপনার মনে আছে তো? আমার হাত ধরেই কিন্তু আপনি এই জগতে প্রথম পা রেখেছিলেন। অতীতে দেখা যায় অনু তার সহকর্মীকে নিয়ে ভারতনগরে পৌঁছে গিয়েছে। গ্রামে গিয়ে গ্রামের থানায় হাজির হয়ে যায়। এরপর অফিসারের সাথে যোগাযোগ করে। অফিসার অনুকে দেখেই খুশি হয়ে যায়, কারণ অনু যেহেতু এখানে এসেছে তার ইন্টারভিউ নেবে। আবার ছবিও তো ছাপা হবে নিশ্চয়ই। অনু বলে, ললিতা সর্দার কেস ভারতনগর মার্ডার কেস নামেই পরিচিত। এই কেসের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া পসিবল? অফিসার কনস্টেবলকে ফাইল চেক করে দেখতে বলে। কনস্টেবল ফাইল চেক করে বলে, 2 বছর আগে ডোমেস্টিক অ্যাবিউজের জন্য স্বামীকে শিলনোড়া আঘাত করে মেরে ফেলেছিল। কথাটা শুনে অনুর খুব খটকা লাগে, কারণ 2 বছরের কেস, তবুও 2 বছরে কোনো ছুটি পায়নি মেয়েটি। তাহলে সে বর্তমানে প্রেগনেন্ট কি করে হলো? ওর কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে চলছে। 6 মাসের মধ্যেই যাবজ্জীবন। এতদিন ওর উপর মহিলার সংশোধনাগারই ছিল, অর্থাৎ ললিতা সর্দার প্রেগনেন্ট হয়েছে রূপোর সংশোধনাগারী। তবে এটা হয় কি করে? এটাই তো আমাদের আসল নিউজ। এই নিউজটা বের করতে পারলে পুরো প্রশাসন নড়ে উঠবে। সবটা শুনে সজলতা বলে, একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো। সাপের লেজে পা দিলে শুধুমাত্র আমার অফিস নয়, তুইও সাপের ছোবল খাবি। তাছাড়া আমাদের দেশের বিভিন্ন জেলের কয়েদিদের সেক্স ট্রাফিকের যে ব্যাপারটা, এটা নিয়ে যদি সাংবাদিক নিউজ করতে গিয়েছে, তার ভাগ্য খুব ভালো হলে চাকরি চলে গিয়েছে, আর না হলে সে মারা গিয়েছে। অনু বলে, ললিতার কেসটা তো সহজে ছেড়ে দিলে চলবে না। বর্তমানে দেখা যায় ভিক্টর বলে শুধু শুধু কষ্ট পাচ্ছেন। আরে বলে ফেলুন না, কেন আবার জেলের মধ্যে আসলেন? আমি কিন্তু জানি এই জেলে আসার পেছনে আপনার নিশ্চয়ই কোনো প্ল্যান রয়েছে। অনু বলে, পুলিশ আমাকে মার্ডার চার্জে এখানে নিয়ে এসেছে, এটা তো আপনি জানেন। আপনার সিস্টেম একেবারেই পৌঁছে গিয়েছে। এই বলেই অনু ভিক্টরের মুখে থুতু মেরে দেয়। রাগে ভিক্টর তাকে একটা চড় মেরে কনস্টেবলকে বলে, এটাকে সলিটারি সেলে রাখার ব্যবস্থা করো। অতীতে দেখা যায় অনু নারায়ণের ইন্টারভিউ নিচ্ছে। এ সময় বারবার তার হবু হাজবেন্ড অর্ণব ফোন করছে। নারায়ণ বলে, আপনার বয়ফ্রেন্ডের ফোনটা রিসিভ করুন। এই গোটা রাজ্যের অবজারভেশন এবং নেটওয়ার্ক সিস্টেম দুটোই কিন্তু আমার হাতে। অর্ণব কম্প্যাক্টে চাকরি করে। কম্প্যাক্ট তো আমাদেরই দলের লোকজনদের, খুব ভালো একটা ছেলে। তবে একটাই সমস্যা, ও একটু বেশি সৎ আর অ্যাডভেঞ্চার্স। বর্তমানে দেখা যায় অর্ণব ব্যথায় কাতরাচ্ছে। এই মুহূর্তে পুতুল নামের একটা মেয়ে এসে বলে, আমিজান বলেছে আজকে রাতে তোমাকে খাবার খেতে দেবে না, তাই আমি তোমার জন্য লুকিয়ে 2টি রুটি আর একটি চিনি নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ফেলো। অনু জিজ্ঞেস করে, তুমি ললিতা সর্দারকে চেনো? এই মুহূর্তে কারো গলার আওয়াজ টের পেয়ে পুতুল সেই স্থান থেকে চলে যায়। অতীতে দেখা যায় আজ অর্ণব গাড়ি নিয়ে জেলের বাইরে চলে এসেছে। হবু হাজবেন্ড অনুর জন্য অপেক্ষা করছে দেখে অনুর এই বিষয়টা অনেক অবাক লাগে। অর্ণব বলে, শোনো একটু সাবধানে চলাফেরা করিস। আমি যেখানে কাজ করি সেখানে পার্টি পলিটিক্স, তো এই জন্য একটু ভয় লাগছে আর কি। অনু বলে, তুই ভয় পাচ্ছিস? শোন, ভয় পাস না, আমরা দারুণ একটা জীবন কাটাবো। বৃদ্ধ বয়স পর্যন্ত আমরা একসাথেই বাঁচবো। অনু বলে, দেখ, কাজের সব কথা তো বলতে পারবো না, তবে এইটুকু বলছি, এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক এই মুহূর্তে একটা বড় ট্রাকের ধাক্কা লেগে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে ফেলে। পরবর্তীতে অনু মুমূর্ষু অবস্থায় হসপিটালে রয়েছে। তার পরিবার সেখানে চলে আসে।
অনু বলে, অনুপ কেমন আছে? আমার এখন কিছুটা ভালো লাগছে। একটা হুইল চেয়ারের ব্যবস্থা করো, আমি অনুপের সাথে একটু কথা বলে আসি। কাকা জানায় অনুপ কোমায় চলে গিয়েছে। অনু দ্রুত অনুপের সাথে দেখা করতে চলে যায়। ডাক্তার জানায় অনুপের কবে জ্ঞান ফিরবে, আদৌ সে বেঁচে ফিরতে পারবে কিনা এরকম কোনো আর আশঙ্কা নেই। অনু এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। সংশোধনাগারে নারায়ণ সেনকে ভিক্টর স্যার বলেন, ললিতা সেন অ্যাক্সিডেন্ট আর ওই ভিডিও, এসব ব্যাপারে কোনো রিস্ক নেই তো স্যার? নারায়ণ সেন তার কান বলে বলে, রিস্ক আছে বলেই তো তোমার চাকরিটা আছে। তুমি না এসব বিষয়ে বেশি চিন্তা করো না। হসপিটাল অনুকে দেখতে সজলদা এসেছে। অনু বলে এটা অ্যাক্সিডেন্ট ছিল না, কেউ ইচ্ছে করে করেছে। অর্ণবের জীবনের ঝুঁকি রয়েছে, কারণ নারায়ণ সোনাল বারবার অর্ণবের কথা বলছিল। অর্ণব বারবার আমাকে কল করেছে এবং আমাকে নিতেও এসেছে। অর্ণব কিছু একটা বলার চেষ্টা করছিল, ওদের কোম্পানিতে কোনো ডিস্টার্বিং ভিডিও, আমাদের দুজনকে একসাথে সাবধানে থাকতে হবে এসব বলছিল। সজলদা বলে, দেখ অনু, ভিডিওটা যদি থাকেও সেটা তো পেন ড্রাইভ বা ল্যাপটপে থাকবে, আর অর্ণবের গাড়ি সার্চ করে তো এরকম কিছুই পাওয়া যায়নি। অনু চুপ করে সজলদার দিকে তাকিয়ে থাকে। বর্তমানে দেখা যায় জেলখানার সবচেয়ে খানদানি ওয়ার্ড আম্মাজানের ওয়ার্ডে অনুকে শিফট করানো হয়েছে। অতীতে ললিতা সেন নারায়ণ সান্যালের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে যেন তার বাচ্চাটাকে পৃথিবীর মুখ দেখতে দেওয়া হয়। নারায়ণ সান্যাল তাকে আশ্বস্ত করে বাচ্চা পৃথিবীতে জন্ম নেবে, এই বাচ্চার ক্ষতি কেউ করতে পারবে না, এই বলেই মাথায় হাত বুলিয়ে দেয়। বর্তমানে জেলের মধ্যে অনু আম্মাজানের ওয়ার্ডে চলে এসেছে। আম্মাজানের সদস্যরা বলে, আম্মাজানের সামনে কেউ মাথা উঁচু করে দাঁড়ায় না, হাঁটু গেড়ে বসে। আম্মাজান বলে, জেলে থাকতে হলে তো খাটিং করে খেতে হবে, আজকে তোকে প্রথম দিন হিসেবে বাথরুম পরিষ্কারের কাজ দিব আমি। অতীতে দেখা যায় নারায়ণ সান্যাল তার ব্যক্তিগত কনস্টেবলকে বলে, তোমার আগে কিন্তু বিষ্ণুপাল এখানে কাজ করত, ভালোই চলছিল সবকিছু, তবে টাকার লোভ বেড়ে যায় আর তার চারদিকের খবর মেলাতে শুরু করে, যার জন্য হঠাৎ একদিন ওর বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তোমার বাড়িতে তোমার মা রান্না করে নিশ্চয় খুব ভালো করে, তাই না? নাকি তোমার বউ রান্না করে? এই কথা শুনে কনস্টেবল পুরোপুরি ঘাবড়ে যায়। নারায়ণ বলে, তোমার টাকার প্রয়োজন হলে তুমি ভিক্টরকে বলবে, বাকি সময়টা বোবা আর কালা হয়ে থাকবে। আমার শরীরটা না খুব একটা ভালো নেই, আমার বড় একটা হসপিটালে ভর্তি হওয়া লাগবে, যেখানে অর্ণব আর অনু ভর্তি রয়েছে। বর্তমানে দেখা যাক, বাধ্য হয়ে এই অবস্থায় অনুকে নোংরা টয়লেট পরিষ্কার করতে হয়, তা আবার খালি হাতে। বাথরুমের মধ্যে থাকা যে বালতি আর ঝাড়ু ছিল, শাস্তি দেওয়ার জন্য ওইগুলো আম্মাজানের লোকেরা সরিয়ে ফেলে, যার জন্য তার শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে একাধিকভাবে বমি করতে থাকে। অতীতে দেখা যায় অনু আর অর্ণবকে দেখতে নারায়ণ সান্যাল সেই রুমে প্রবেশ করেছে। বর্তমানে অনু জেলখানায় গোসল করছে। হঠাৎ করে সেখানকার দরজা লক হয়ে যায়। আচমকা কিছু মহিলারা এসে অনুর মুখটা পলিথিনে পেঁচিয়ে তাকে প্রচুরভাবে মারধর করতে শুরু করে। কিছুক্ষণ পর একজন কনস্টেবল এসে বলে, এখান থেকে দ্রুত পালা, বিলকিস আসছে, সে একাই দেখে নেবে। সকলেই পালিয়ে যায়। ধোঁয়াশা ভরা চোখে অনু দেখতে পায় তার সামনে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে। অতীতে দেখা যায় নারায়ণ বলে, চলুন আমরা ভাব করে নিই, নিজের জন্য না হয় অন্তত নিজের সন্তানের জন্য এখন এখানেই থেমে যান। এই কথা শুনে অনু চমকে ওঠে। নারায়ণ বলে, আপনি দ্রুত ছাড়া পাবেন, তাই বলছি থেমে যান, না হলে আপনার পৃথিবী আমি ধ্বংস করে দেব। পরবর্তীতে অনু বাড়িতে চলে আসে। কিছুদিন পরে মা আর কাকিমা তার রুমে প্রবেশ করে বলে, তোর বিয়ে হয়ে গেলে কোনো ব্যাপার ছিল না, আমরা আনন্দ করতাম, তোকে স্বাদ খাওয়াতাম, আমরা তো একটা সমাজে বাস করি, তাই না? এটা হয় না, অর্ণব সুস্থ হোক, তুই আবার মা হবি। অনু বলে, আর যদি অর্ণব না ফিরে আসে? মা বলে, তাহলে এই বাচ্চাটার পৃথিবীতে আসার কোনো প্রয়োজনই নেই, বাবা ছাড়া বড় হওয়া যে কত কষ্টকর তা তো তুই ভালো করেই জানিস। অনু বলে, তুমি তো সারাটা জীবন কোনো লাভ ক্ষতির কথা চিন্তা করোনি, বাবার সাথেই কাটিয়ে দিলে। মা শোনো, অনুকে আমি আমার জীবন থেকে কাটাতে পারবো না, ও আমার সারা জীবন কোমায় থাকলেও আমি ওকে ভুলতে পারবো না। এরপরই অনু অর্ণবের বাড়িতে চলে যায় আর তার হবু শ্বশুরমশাইকে সান্ত্বনা দেয়। বর্তমানে দেখা যায় মাঝরাতে অনুর রুমের একটি মেয়েকে জোর করে কনস্টেবল বাইরে নিয়ে গিয়েছে। সেই মুহূর্তে নারায়ণ এসে বলে, আমার জগতে আপনাকে স্বাগত। আচ্ছা, এই বেলটাকে চিনতে পারছেন? এটা কিন্তু আপনি যে মহিলার ব্যাপারে তদন্ত শুরু করেছিলেন সেই মহিলারই, অর্থাৎ ললিতার বেল। অতীতে দেখা যায় অনু বলছে, সজলদার রূপপুর সংশোধনাগারে গত 1 বছরে 5টা অ্যাবর্শনের কাহিনী ঘটেছে। কর্তৃপক্ষের দাবি ভিকটিমরা প্যারোলে ছাড়া পেয়েছিল, অর্থাৎ তারা ছুটির সময়তে প্রেগনেন্ট হয়েছে। দেখো সজলদা, ললিতা সর্দারের কেসটা আমাদের একটা নতুন সুযোগ করে দিচ্ছে।
কারণ তিনি গত 2 বছরে রূপপুর কারাগার থেকে বের হননি। সজলদা বলে, অর্ণব এখন কোমায়, আর তোর এই অবস্থা। সব ছেড়ে দিয়ে তুই এই কেসের পিছনে কেন পড়লি? অনু বলে, নারায়ণ সান্যাল খোলাখুলি আমাকে থ্রেট করেছে। এই সব কিছুর পেছনে তার হাত রয়েছে। আর আমার বুদ্ধিমত্তা বলছে এই মেয়েগুলোর প্রেগনেন্সির পেছনেও নারায়ণ সান্যালের হাত রয়েছে। 5টার মধ্যে গত 6 মাসের 4টা অ্যাবর্শন হয়েছে, আর গত 6 মাস ধরেই নারায়ণ সান্যাল সেই সংশোধনাগারে রয়েছে। এই কেসটা নিয়ে নারায়ণ সান্যালের শিকড় পর্যন্ত আমি যেয়েই ছাড়বো। এই মুহূর্তে সজলদার কাছে একটা SMS আসে। ভিক্টর সাহেব SMS-এ লিখেছেন, নারায়ণ সান্যাল বিকেলে অনুর সাথে দেখা করতে চায়। অনু বিকেল টাইমে কারাগারে চলে যায়। নারায়ণ সান্যাল অনুকে ললিতার পক্ষে নিয়ে আসে এবং তাদের কথা বলতে সুযোগ করে দেয়। অনু বলে, আমি জানি যেহেতু নারায়ণ সান্যাল আমাকে এখানে এনেছে, সেহেতু তুমি আমাকে কিছুই বলবে না, তবে কিছু একটা ইশারা বা ইঙ্গিত দাও। আমি জানি এখানে কিছু হয়। এই বাচ্চাটা তোমার নয়। ললিতা বলে, আমি ভালো আছি দিদি। অনু বলে, এই বাচ্চাটা কার? ললিতা বলে, এই বাচ্চাটা শুধুই আমার। অতীতে দেখা যায় মাঝরাতে অর্ণবের বাবা অনুকে ফোন করে বলে, মনে হচ্ছে ছাদে অর্ণবের রুমে কেউ ঢুকে পড়েছে। অনু বলে, তুমি যেখানে আছো সেখানেই থাকো, আমি পুলিশকে ফোন করছি। আমি এসে ব্যাপারটা দেখছি, তুমি ওখান থেকে কোথাও নড়বে না। পরক্ষণেই কাকুকে মেরে ফেলা হয়। বর্তমানে দেখা যায় মাঝরাতে চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে। এই ব্যাপারে একজনকে জিজ্ঞেস করলে সে বলে, রূপপুর জেলখানায় যেসব রাতে বিলকিস জেগে থাকবে সেসব রাতে এরকম চিৎকার শোনা যাবেই। আসলে অনুর যে দম বন্ধ করে দিয়েছিল সেই মেয়েটিকে বিলকিস সাজা দিচ্ছে। আমি জানার মতে বিলকিস একজন শক্তিশালী ব্যক্তি, তবে সে সৎ ব্যক্তি। বিলকিস বলে, মেয়েটা আমাদের মতো না, ও মা হতে চলেছিল। ওর সাথে তোরা এরকম করছিলি কেন? অতীতে দেখা যায় কাকু মারা যাওয়ার পেছনে অনু পুলিশকে বলে, এই হত্যার পেছনে আমার সন্দেহের মতে নারায়ণ সাহেব রয়েছে। তবে পুলিশ অফিসাররা তার কোনো কথারই পাত্তা দেয় না, যার জন্য ক্রমশ অনুর জেদ বেড়ে যাচ্ছে। এই লড়াইটি অনু ব্যক্তিগতভাবেই করার চিন্তা ভাবনা শুরু করে। পরবর্তীতে অনু তার বাবার পরিচিত এক উকিলের কাছ থেকে রিকোয়েস্ট করে রেকর্ড রুমের চাবিটা নেয়, আর সেই রুমে গিয়ে রূপপুরের ফাইলগুলো ভালো করে দেখতে শুরু করে। বর্তমানে অনু যে বেডে ভর্তি রয়েছে সেই রুমে পুতুল চলে আসে। আসলে প্রচুর পেট ব্যথা করছে, এই বলে ডাক্তার তাকে 500 টাকা দিয়ে ডিম দুধ কলা খেতে বলে, আর অনুকে টাকা জমাতে পুতুল এখানে এসেছে। অনু পুতুলকে বিলকিসের ব্যাপারে জিজ্ঞেস করে। বিলকিস প্রথমে রূপপুর কারেকশনাল হোম প্রথমবার ব্রেক করেছিল, তাও এই কাজটা করেছিল বাজি ধরে। অতীতে দেখা যায় অর্ণবের সিনিয়র অনুর সাথে একটু দেখা করতে চেয়েছিল, তাই অনু অফিস কক্ষে এসে অনেকক্ষণ অপেক্ষা করে। তখন সে সিনিয়র সার্থক স্যার SMS-এ জানায়, এখানে কথা বলা সম্ভব নয়, রাতে সম্ভব হলে আমার বাসায় চলে আসবে, তখন কথা হবে। এই বলে বাসার ঠিকানা দেয়। রাস্তায় পাশের দোকানে চা খেতে খেতে এইসব নিয়ে ভাবছিল অনু। একজন মহিলা এসে অনুর সাথে খাতেই গল্প শুরু করে। এই মহিলাই মূলত কাকুকে মেরেছিল। মহিলা এক পর্যায়ে বলে, আপনাকে আমি খবরের কাগজে দেখেছি, আপনার আর আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো? এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর আপনার ভয় কাজ করে না? এভাবে রাস্তায় একা একা বসে চা খাচ্ছেন, কোনো রকম লাগে না? নিজের কথা না ভাবুন, অন্তত নিজের সন্তানের কথা তো ভাবতে পারেন। এই কথা শুনে অনু পুরোপুরি ঘাবড়ে যায়। ততক্ষণে মহিলাটি চলে গিয়েছে। অনু নিজের আতঙ্ক কাটিয়ে চারপাশ দেখতে শুরু করে, তবে আশেপাশে মহিলাটি আর নেই। কিছুক্ষণ পর অনু তার সহকর্মীকে বলে, রূপপুর কারাগারে মেয়েটা প্যারোলের টাইমে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ নিখোঁজ হয়ে যাচ্ছে। রিপোর্ট তো তাই বলছে। গত কয়েক মাসে 7 জন উধাও হয়েছে। কারাগারের ব্যাপারে দায়িত্ব নিতে রাজি নয়, কারণ তারা প্যারোলে ছিল। তবে যাদের আবর্ষণ হচ্ছে তারা কিন্তু সেই স্থানেই রয়ে যাচ্ছে। অন্যান্য মেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। রাত হয়ে গিয়েছে। অর্ণবের সিনিয়র সার্থক তার বাড়ি ফিরে এসেছে, যার সাথে আজকে অনু দেখা করবে। এদিকে সে মহিলাটাও খুঁজতে খুঁজতে সার্থকের বাড়িতে পৌঁছে যায়। এরপর কথার ছলে সার্থকের বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে ফেলে। কিছুক্ষণ পর অনু খুঁজতে খুঁজতে সার্থকের বাড়িতে পৌঁছে যায়। অনেকক্ষণ ধরে কলিং বেল বাজাতে শুরু করে, তবে কেউ দরজা খুলে না। দরজা স্পর্শ করতেই অনু বুঝতে পারে দরজা খোলা রয়েছে। ঘরের মধ্যে প্রবেশ করে এমন ঘটনা দেখে আতঙ্কিত হয়ে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। এই সময় সে বিল্ডিং এর একজন লোকের সাথে ধাক্কা লেগে অনুর ব্যাগটা নিচে পড়ে যায়। তবে অনু নিজের ব্যাগ না নিয়ে সেই স্থান থেকে পালিয়ে যায়। আর এই মার্ডার কেসের জন্য অনু বর্তমানে জেলে রয়েছে। অনু বুঝতে পারে তাকে সবসময় ফলো করা হচ্ছে। বাড়ি ফিরে অনু বলে, অর্ণবের কাছে কিছু একটা আছে জানিস তো? প্রথমে ও, তারপর ওর বাবা, আবার অফিস কলিগ সার্থক, সকলের উপরই বিপদ আসলো। সার্থকও তো আমাদের কিছু দিতে চেয়েছিল। ভম্বল সহকর্মী বলে, আমার মনে হয় আমাদের পুলিশের কাছে যাওয়া দরকার। অনু বলে, সজলদা, পুলিশ কেউ কিছু করছে না, অলরেডি 2টো প্রাণ চলে গিয়েছে। অর্ণবের বাড়ি সার্চ করে ওরা কিছু পায়নি।
পেলে ওই মহিলা অর্থাৎ মিলি মিত্রকে দিয়ে আমাকে ভয় দেখাতো না বা সার্থকের সাথে এই কাহিনী ঘটতো না। অনবের কাছে কোনো একটা ভিডিও বা এমন কিছু আছে যেটা নানান সন্ধান খুঁজে বেড়াচ্ছে, আর এটাই হয়তোবা জেলের ওপারের মেয়েদের প্রাণীসর সাথে যুক্ত রয়েছে। অনুর মনে পড়ে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের দিন যে অর্ণব কখনো গাছ পছন্দ করতো না, সেই মানুষটা একটা নীল জবা ফুলের গাছ বাসায় এনে রেখেছিল অনুর জন্য। তাই অনু দ্রুত অর্ণবের বাড়িতে যায়। বর্তমানে দেখা যায় একজন মন্ত্রী অনুর সাথে দেখা করতে এসেছে। মন্ত্রী বলে, তুমি এসবের মধ্যে জড়িয়ে পড়লে কি করে? অনু বলে, দাদা আমি কিছুই করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। অনুর বাবা খুব স্বনামধন্য একজন জার্নালিস্ট ছিলেন, সেই সুবাদীদের পরিচয়। মন্ত্রী বলেন, তুমি নিরপরাধ হলে কোর্ট তোমাকে মুক্তি দিবে, সাবধানে থেকো, আর কোনো প্রয়োজন হলে আমাকে জানিও। এরপর মন্ত্রী শুভনারায়ণের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ সাক্ষাৎকার করে এবার চলে আসে। রাতের বেলা অনু বলে, আমার কেসটা যখন কোর্টে চলছিল তখন হঠাৎ করে শুনলাম ললিতা সর্দার নাকি আত্মহত্যা করেছে। তুমি প্লিজ এ ব্যাপারে আমাকে সত্যিটা বলো। পুতুল বলে, ওরা ললিতাকে জ্যান্ত ঝুলিয়ে দিয়েছিল। যেখানে আইনে পর্যন্ত গর্ভবতী মাতাকে মৃত্যু দেওয়া নিষিদ্ধ রয়েছে, সেখানে এরা সবার চোখের আড়ালে গর্ভবতী ললিতাকে জোর করে হত্যা করিয়েছে। অনু জিজ্ঞেস করে, বিলকিস বেগম কোথায় থাকে, তার কাছে পৌঁছাবো কি করে? পুতুল বলে, সুপার স্যারের যার উপর প্রচন্ড রাগ হয় তাকে বিলকিস বেগমের রুমে পাঠিয়ে দেয়। আর অনু মানুষ নয়, ও একটা রাক্ষস। অতীতে বম্বুলকে নিয়ে অনু অর্ণবের বাড়িতে চলে যায়। এরপর সেই গাছ খোঁজে, গাছের নিচে একটা পেন ড্রাইভ পায়। অনু বলে, ওর অর্ণবের মাস্টার মাইন্ডের সাথে পেরে উঠল না, তারা বাসা থেকে বের হয়। তবে এই মুহূর্তে মিলিয়া তার দলের লোকেরা অনুর বম্বলের উপর আক্রমণ করে বসে। অবশেষে বাধ্য হয়ে অনু পেন ড্রাইভটা দিয়ে দেয়। বর্তমানে দেখা যায় ভিক্টরের অফিস কক্ষে অনু এসেছে। ভিক্টর মনে করে হয়তো অনু সমঝোতা করতে এসেছে, যার জন্য ভিক্টর তার সাথে কুরুচিপূর্ণ আচরণ করতে শুরু করে। অনু ভিক্টরের কালো টাকার বিভিন্ন হিসাব দিতে শুরু করে। এই কথা শুনে ভিক্টর থমকে যায়। এক ফাঁকে অনু কলম দিয়ে ভিক্টরের গলায় আঘাত করে। তাই তো রেগে গিয়ে ভিক্টর অনুকে বিলকিসের ঘরে পাঠিয়ে দেয়, যা শুনে অনু মনে মনে খুশি হয়ে যায়। অতীতে দেখা যায় ওই রাতে বম্বলকে হসপিটালে ভর্তি করানো হয়েছিল। অনু বম্বলকে দেখতে আসে পরদিন সকালে। তবে এই মুহূর্তে পুলিশ এসে সার্থকের হত্যার অপরাধে অনুকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বর্তমানে অনু বিলকিস বেগমের রূপে চলে এসেছে। অনু বলে, সবাই আপনাদেরকে নিয়ে ভয়ানক সব গল্প বলে, কিন্তু সেদিন আপনি বাথরুমে না এলে হয়তো আমি মারা যেতাম। বিলকিস বলে, আমার সম্পর্কে শোনা কথাগুলো বিশ্বাস হয়নি। এই বলেই অনুকে কামড় দেয়। কিছুক্ষণ পরেই অনুকে মলম লাগাতে দেয়। আসলে কিছুক্ষণের মধ্যেই গার্ডরা এখানে খাবার দিতে আসবে। যদি তারা এসে দেখে অনুকে এখন পর্যন্ত বিলকিস বেগম টাচও করেনি, তাহলে তারা সন্দেহ করবে। বিলকিস বেগম বলে, কেন এসেছিস সেখানে? তোকে যেদিন প্রথম দেখেছি সেদিনই বুঝেছি তুই না চাইলেই তোকে কেউ কিছু করতে পারবে না, তোকে কোথাও আটকে রাখতে পারবে না। অনু বলে, তোমার গল্পটা একটু শুনি। বিলকিস বেগম বলে, আমার নাম ফুল বানু। আমার 7 মাসের সময় স্বামী মারা যায়। বাড়ির লোকজন আবারও জোর করে বিয়ে দিয়ে দেয়। আমি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিই। মেয়েটা বড় হতে শুরু করে। এক পর্যায়ে বুঝতে পারি আমার বর্তমান স্বামীর নজর রয়েছে আমার মেয়ের প্রতি। পরিস্থিতি বিগড়ে যেতে দেখে একদিন আমি মেয়েকে নিয়ে পালিয়ে যাই। পালিয়ে যেতে সাহায্য করি, আর নিজ হাতেও শয়তানকে আমি শেষ করে দেই। এরপর আমাকে জেলে নিয়ে আসা হলো। আমার মেয়েটা কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আর কখন আমার মেয়েটা আমাকে দেখতে জেলেও আসেনি। অনু জিজ্ঞেস করে, প্রায় সময় কারাগারে অফিসাররা বলে রাতের মশলা রেডি করতে, এই মশলাটার মানে কি? বিলকিস বেগম বলে, মেয়েদের নিয়ে ফুর্তি করা, এরপর তাদের পাচার করে দেওয়াই হচ্ছে মশলা। তুই এই জেলটা ব্রেক করেছিলি না? বিলকিস বলে, পালাবি? অনু বলে, অনুমিতা সেন পালায় না, তবে আসল আসামিরা যেন না পালায় সেই ব্যবস্থা করব। বিলকিস বলে, ব্যবস্থা হয়ে যাবে। অনু বলে, কেন করছো এসব আমার জন্য? বিলকিস বলে, আমার মেয়েকে আমি ভালোবেসে অনু ডাকতাম, এতদিনে হয়তো তোর মতোই হয়ে গিয়েছে। বিষয়টা বুঝতে পেরে অনু বিলকিস বেগমকে জড়িয়ে ধরে। গভীর রাতে একটা কন্টেইনারে করে কিছু মেয়ে কয়েদিদের বন্দরে নিয়ে আসা হয়। এক এক করে মেয়েরা নেমে যায়। শেষ মুহূর্তে সে গাড়ি থেকে অনু নেমে আসে, যাকে দেখে সকলে অবাক হয়ে যায়। আসলে অনুকে পালাতে বিলকিস বেগম সাহায্য করেছিল। সবার চোখে ধুলো দিয়ে অনু অবশেষে সেই মশলার গাড়িতে ঢুকতে সক্ষম হয়। যদিও বিষয়টি আম্মাজান দেখে ফেলেছিল, তাদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে বিলকিস আম্মাজানকে মেরে ফেলে। এদিকে বন্দরে নারায়ণ বলে, বেস্ট কনস্টেবল আমাকে ফাঁসাতে ভিডিও করে টাকার বিনিময়ে হ্যান্ড ওভার করলো, তবে পরক্ষণেই তো আমার কম্পেক্টর হাতেই চলে আসলো। অর্ণবের জায়গায় আর কেউ হলে বিষয়টা টাকা দিয়ে সেটেলমেন্ট করে নিত, কিন্তু ও তো আপনার প্রেমিক বলে কথা, আদর্শ মানুষ, তাই না? কি মনে হয় আমি কি একটু গন্ডু পুলিশকে হাতে না রেখে এসব কারবার আমি করব?
কাছেই যখন পেয়েছি, ভালো করে একটু দেখে নিই, তারপর না হয় তোকে পাচার করব। প্রয়োজনে তোকে মেরে তোর লাশটা জলে ফেলে দেব। হাতাহাতির এক পর্যায়ে অনুর শরীর থেকে একটা ক্যামেরা পড়ে যায়। এটা দেখে নারায়ণ আরও অনুর উপর রেগে যায়। অনু রেগে বলে, আমিও তো বোকা নই, কেন মনে হলো সব পুলিশরা একরকম? কি করে ভাবলেন আমার শরীরে একটা মাত্র ক্যামেরা নিয়ে আপনার সঙ্গে আমি যুদ্ধে নামবো? আমার সাথে যা হয় সেগুলো আমি হতে দেই, তাই হয়। অতীতে দেখা যায় অনেক আগেই অনু শুভ্রর কাছে জেলে যাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল। অনু বলেছিল, রূপপুর জেলের ইনফরমেশন আমার কাছে আছে, কিন্তু প্রমাণ নেই। প্রমাণ পেতে গেলে আমাকে জেলে যেতে হবে। আসলে ওই দিন পেন ড্রাইভ পাওয়ার পর ভিডিওটা চালিয়ে দেখেছিল। সম্পূর্ণ ভিডিও দেখার পর যখন তারা বাড়ি থেকে বের হয়, তখনই গুন্ডারা তাদের আটক করেছিল, যার জন্য সম্পূর্ণ কাহিনী অর্থাৎ ভিডিওতে থাকা কাহিনী তারা জেনে গিয়েছিল। সার্থকের মার্ডার কেসে ইচ্ছাকৃতভাবে অনু ব্যাগটা রেখে এসেছিল, যার এই কারণেই তাকে জেলে বন্দি করা হয়। তার শরীরে থাকা স্পাই ক্যামেরাটি বিলকিস বেগম ব্যবস্থা করে দিয়েছিল। আসল ক্যামেরাটা কন্টেইনার থেকে নামার আগেই সেট করে নিয়েছিল। অনু বলে, আপনার মেয়ে পাচারের কারবার এখন গোটা বিশ্ব দেখছে। রাগে নারায়ণ পিস্তল নিয়ে তার উপর আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে নারায়ণ নিজেই মারা যায়। পরবর্তীতে সজলদার কাছে রেজিগনেশন লেটার দিয়ে বলে, আমি কোনো দালালের সাথে কাজ করতে চাই না। আসলে অতীতে যখন তাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কিছু লোকেরা এসে পুরো গাড়ি সার্চ করেছিল। এই বিষয়টা অনু কখনো কাউকে বলেনি। অ্যাক্সিডেন্টের পরে হসপিটালে যখন সজলদা তাকে দেখতে আসে, তখন সে উল্লেখ করেছিল গাড়ি সার্চ করে তো কিছুই পাওয়া যায়নি। তাহলে এই কথাটা সজল কি করে জানলো? অনু বলে, আমি আসবো, আবার নিজস্ব চ্যানেলে অনুসন্ধান নিয়ে আমি ফিরে আসব। এর সাথে সাথে এই সিরিজের এই পর্ব এখানে শেষ হয়ে যায়। পুরো সিরিজটির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এখানেই বিদায়, ধন্যবাদ।